আসসালামু আলাইকুম। রেটিনা ময়মনসিংহ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই স্পেশাল প্রোগ্রাম অন্যরকম বিজয়ের গল্প, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রোগ্রামে। সমগ্র প্রোগ্রাম জুড়ে আপনাদের সাথে থাকবো আমি ফজলুর রাব্বি, এবং আমাদের সাথে থাকবেন আমাদের একজন স্পেশাল কৃতি শিক্ষার্থী রেজওয়ান আহমেদ পরাণ। পরাণ, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো তুমি তো সেই একাডেমিক থেকে আমাদের স্টুডেন্ট ছিলা, দেন অ্যাডভান্স মেডিকেল এই প্রোগ্রামটাতে এনরোল করেছিলা, ফার্স্ট টাইম আমাদের সাথে ক্লাস করেছো, সেকেন্ড টাইম করেছো, লম্বা একটা সময়ব্যাপী তুমি আমাদের সাথে ছিলা আমাদের কোর্সে। তো এই লম্বা একটা সময় অতিবাহিত করার পর ধৈর্য, প্রজ্ঞা এবং সময়ানুবর্তিতা সমস্ত কিছু একযোগে নিজের দিকে একত্রিত করে তুমি এই বছর সেকেন্ড টাইমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চান্স পেয়েছো। এই জন্য তোমাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। তো পরাণ, তুমি তো সেই একাডেমিক থেকে আমাদের স্টুডেন্ট ছিলা, অ্যাডভান্স মেডিকেল এই প্রোগ্রামটাতে ছিলা, ফার্স্ট টাইম আমাদের সাথে ক্লাস করেছো, সেকেন্ড টাইম আমাদের কোচিংয়ে এনরোল করেছিলা। লম্বা একটা সময় অতিবাহিত করে তোমার নিজের প্রচেষ্টা, আন্তরিকতা এবং সময়ানুবর্তিতা সব কিছুকে একত্রিত করে যদি ধরি, তুমি এবছর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চান্স পেয়েছো। এই জন্য আবারও তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমার আসলে রেজাল্টের দিন তোমার অনুভূতি কী ছিল? তুমি ওই দিন কী করছিলা যে যখন রেজাল্ট পাবলিশড হয়ে গেল আর কি? ধন্যবাদ ভাইয়া। রেজাল্ট আমাদের হয়েছিল হচ্ছে ডিসেম্বরের 14 তারিখ। তো দুপুর থেকে শুনতেছি রেজাল্ট দিবে দিবে দিবে, কিন্তু আসলে রেজাল্ট বের হচ্ছে না। সারাদিনই খুব নার্ভাস লাগতেছে যে ফার্স্ট টাইমে হয় নাই। এখন তো পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই দিছি, কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমি কী হবে সামনে, এই জন্য সারাদিন খুব নার্ভাস লাগতেছিল। তো রেজাল্ট শুনতেছি, ফেসবুকে বারবার স্ক্রল করি, রিফ্রেশ করি যে রেজাল্ট হবে পাবলিশ। বিভিন্ন সময় একটু পর দেখি যে বিভিন্ন ফেক নিউজ আসতেছে যে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। তখন তো একদম হাত পা কাঁপাকাঁপি শুরু, যে মানে রেজাল্ট যে দেখবো ওই সাহসটা হইতেছে না। পরে আলটিমেটলি দেখি যে না, রেজাল্ট আসলে পাবলিশ হয় নাই। পরে কি করলাম যে আসরের নামাজ পড়ার পরে যে খুব নার্ভাস লাগতেছিল, পরে শুয়ে পড়ছি, কখন ঘুমিয়ে গেছি মানে খেয়াল নাই, টের পাইনি। হঠাৎ করে ঘুম ভাঙার পরে মানে আমার বালিশের নিচে ফোনটা রেখে ঘুমাইছিলাম, তো নোটিফিকেশন আসা শুরু করলো। এই জন্য ঘুমটা ভেঙে গেছে। উঠে দেখি যে হোয়াটসঅ্যাপে, তারপরে হচ্ছে ফেসবুকে সমান, মেসেঞ্জারে সমানে হচ্ছে ফ্রেন্ড আর কি নক করতেছে যে কনগ্রেচুলেশন উন্মুক্ত। তা আমি তো মনে করছি এমনি বলতেছে, কারণ ওরা তো চান্স না পাইলেও মানে ফার্স্ট মজা করছে। এখন পরবর্তীতে আমি লিঙ্কে ঢোকার চেষ্টা করলাম, যে দেখি না, মানে আমারটা কাজ করতেছে না। পরে হচ্ছে আমার রোল আর হচ্ছে এই যে পাসওয়ার্ড দিলাম আমার এক ফ্রেন্ডকে, ও দেখা দিল যে ও বলতেছে কনগ্রেচুলেশন। তখন তো আমি বিশ্বাস করতে পারতেছি না যে আবার মনে হয় মজা করতেছে। পরে স্ক্রিনশট দিল যে না, স্ক্রিনশট দেখে দেখি যে না, আলহামদুলিল্লাহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে আমার চান্স হয়েছে। তখন তো আলহামদুলিল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ বললাম। পাশে আম্মু ছিল, আমার নানু ছিল, ওনাদেরকে জানাইলাম, ওনারাও খুশি। তারপর হচ্ছে আব্বু তো পাশে ছিল না, আব্বু অফিসে ছিল। আব্বুকে পরবর্তীতে কল দিছি, কিন্তু আব্বুর ফোনটা ওই সময় সুইচ অফ ছিল। পরবর্তীতে আব্বুর এক কলিগকে কল দিছি, ওনার মাধ্যমে আব্বুরে জানানো হয়েছে। শুনে আব্বু অনেক খুশি। আব্বু খুশিতে একদম বলতেছে যে বাসায় চলে আসি, যে আজকে আর অফিস করার দরকার নাই। আসলে আব্বু একটু পরে মিষ্টি নিয়ে বাসায় চলে আসছে। যাক, আসলে রেজাল্ট পাবলিশ হওয়ার পর চান্স পাওয়ার অনুভূতি যে একটা আলাদা ভাষায় আসলে প্রকাশ করা যায় না। তার উপরে তুমি দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে চান্স পেয়েছো, সবকিছু মিলিয়ে একটা খুব সুন্দর একটা সময় তুমি পার করেছো চান্স পাওয়ার পর, বুঝতে পারছি। দেখো, এই লম্বা সময়ব্যাপী যেহেতু তুমি আমাদের সাথে ছিল, তোমার মূল কোর্স বেসিক্যালি শুরুই হয়েছিল একাডেমিক থেকে। তো আমরা একাডেমিকে না গিয়ে আমরা যদি একটু অ্যাডভান্স মেডিকেলের দিকে যাই, তো অ্যাডভান্স মেডিকেল এই কোর্সটাতে তুমি নির্দ্বিধায় শুধুমাত্র রেটিনাকেই বেছে নিয়েছো আমার জানা মতে। এখন তুমি আসলে রেটিনাকে এই স্টেজে কেন চুজ করেছো? রেটিনার সাথে আমার পরিচয়টা মূলত ভাই এই একাডেমিক কোর্স থেকেই। তখন হচ্ছে রেটিনার যে এত সুন্দর আয়োজন, সব কিছু সাজানো গোছানো একটা প্রোগ্রাম, এটা থেকে রেটিনার প্রতি আমার অন্যরকম একটা আস্থা তৈরি হয়ে যায়। এজন্য তারপর হচ্ছে রেটিনার ভাইদেরকে আমি সবসময় পাশে পাইছি, যা আমার কোনো সমস্যা হইলে বা নির্দ্বিধায় অফিস রুমে ঢুকে যেতাম। তারপরে হচ্ছে ভাইদের সাথে কথাবার্তা বলতাম, ভাইরাও খুব ফ্রেন্ডলি আচরণ করতো। এজন্য আর কি যে এটা এজন্য একটা আস্থা তৈরি হয়ে যায় মনের মাঝে। তারপরে এই আস্থার জায়গা থেকেই আর কি চুজ করা। হ্যাঁ, আমি যদি তোমার সাথে একটু এড করি, দেখা গিয়েছে যে স্টুডেন্টরা যখন আমাদের কাছে প্রবলেম নিয়ে আসতো, আমরা এটা সলভ করার জন্য খুব সুন্দর করে বোঝানোর জন্য স্টুডেন্টের সাথে গ্রাজুয়ালি মিশে যেতাম লিটারালি, যে না, স্টুডেন্টটাকে খুব ভালো করে বোঝাতে হবে, তাদের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। এই একটা আলাদা একটা অনুভূতি আমরা নিজেদের মনের মধ্যে রাখতাম আর কি। তো তুমি অ্যাডভান্স পর সরাসরি ফার্স্ট টাইমে আমাদের এখানে যুক্ত হলা, তাই তো? এখন ফার্স্ট টাইমে দেখা গিয়েছে আমরা 39টা ক্লাস টেস্ট নিয়েছি, তারপর 39টা লেকচার ছিল,
তো লম্বা একটা জার্নি, এরপর তোমরা টিউটোরিয়াল দিয়েছো এবং স্পেশাল মডেল টেস্ট হয়েছে, এবং আমরা যতটুকু মনে পড়ে আমরা আনন্দমোহন কলেজে একটা স্পেশাল পরীক্ষাও নিয়েছিলাম তোমাদের জন্য। তো এই একটা লম্বা জার্নি আসলে মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমাকে কিভাবে হেল্প করেছিল? ফার্স্ট টাইম ওই প্রোগ্রামে আসলে শুরুতে আমার একটু পারিবারিক কিছু সমস্যার কারণে আমি ফার্স্টের দিকে এভাবে মানে নিজেকে এঙ্গেজ করতে পারিনি। আমার আম্মু খুব অসুস্থ ছিল, এই জন্য দেখা গেছে যে আমি শুরুর দিকে ক্লাসগুলো এভাবে করতে পারি নাই। তো যাই হোক, সময়ের বিবর্তনে আস্তে আস্তে নিজেকে ওইভাবে কপ আপ করে ফেলছি। যাই হোক, সময়ের পরিবর্তনে আস্তে আস্তে নিজেকে ওইভাবে গুছিয়ে নিয়েছি। তো লাস্টের দিকে আলহামদুলিল্লাহ টিউটোরিয়াল, তারপরে হচ্ছে যে পেপার ফাইনাল, ওইগুলোতে মোটামুটি অ্যাভারেজ একটা ভালো নাম্বারই আসতো। তো মনের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়েছে যে এবার হয়তো বা ইনশাল্লাহ চান্স হয়ে যেতে পারে। কিন্তু আনফর্চুনেটলি কোনো এক কারণে যে খুব কাছে গিয়েও ধরতে পারি নাই, 70.75 পেয়েছিলাম, একটুর জন্য আর কি চান্সটা ছুটে যায়। আচ্ছা, এই জায়গায় আমি একটু এড করি যে আমরা তো আসলে যখন আমাদের ক্লাস অনগোয়িং থাকে, পরীক্ষা নেই এবং স্টুডেন্টদের সাথে আমরা যোগাযোগ রাখার চেষ্টা করি, আমরা আসলে বুঝতে পারি যে কিছু স্টুডেন্ট আলাদা লেভেলের, আল্লাহ তাআলা যদি চান ইনশাল্লাহ সে চান্স পাবে। তুমিও এই ক্যাটাগরির মধ্যেই ছিলা, কিন্তু যখন রেজাল্ট পাবলিশড হলো দেখা গেল যে আসলে আনফর্চুনেটলি তুমি চান্স পাও নাই, এবং হয়তো এখানে তোমার জন্য মঙ্গল কিছুই ছিলই বিধায় তুমি চান্স পাওনি। পরক্ষণে যখন আমরা সেকেন্ড টাইম কোর্স লঞ্চ করলাম বা আমরা চালু করলাম, দেখলাম তুমি সর্বপ্রথম আমাদের এই কোর্সে ভর্তি হয়েছ, এবং খুব সময় তোমার রোল 1 ছিল। কত যেন ছিল? 24-25-01। আচ্ছা, তার মানে তুমি B05 ব্যাচের ফার্স্ট রোলধারী স্টুডেন্ট ছিলা। তো সেকেন্ড টাইম তুমি দেখলা যে হচ্ছে ফার্স্ট টাইম এখানে কোচিং করেছো, সেকেন্ড টাইম আবারও কেন রেটিনাকে তুমি বেছে নিলা? যে একাডেমিক এখানে ছিলাম আমি, তারপরে হচ্ছে প্রি মেডিকেলে ছিলাম, ফার্স্ট টাইমে ছিলাম। তো রেটিনাকে আমি খুব কাছ থেকে দেখছি। আমার মনে হয় না আমার মতো অন্য কোনো স্টুডেন্টকে 3টা কোর্সে একটা রেটিনার সাথে ছিল। আমি ফার্স্ট টাইম অন্য কোনো কোচিংয়ের সাথে যুক্ত ছিলাম না, কিন্তু রেটিনার সাথে আমার যুক্ত থাকার কারণ বলতে আগেই বলছি যে রেটিনার সব কিছু গুছানো গাছানো একটা প্রোগ্রাম, তারপরে হচ্ছে বাইদের যে আন্তরিকতা, এটা আমাকে খুব টানছে রেটিনার দিকে। তো সেকেন্ড টাইমও যখন কোর্সটা লঞ্চ হইলো, আমাকে ফোনে জানানো, আমি বাসায় ছিলাম, ফোনে জানানো হলো যে রেটিনা একটা সেকেন্ড টাইম কোর্স চালু করতে যাচ্ছে, তুমি কি আগ্রহী কিনা। তো আমি তো ফার্স্ট টাইমে চান্স মিস হওয়ার পরে আমি চিন্তাই ছিল আমার এটা যে আমি আর কোনো ভার্সিটি পরীক্ষা অ্যাটেন্ডও করবো না, আমি সেকেন্ড টাইমের জন্য চেষ্টা করব। তখন আমি বাসায় বললাম আব্বুকে যে ভর্তি হইতে চাই। তো না, আব্বু বলা চা হয়ে যাও, সমস্যা নাই। পরবর্তীতে আইসা ভর্তি হইলাম। তুমি যেহেতু ভাইয়া লম্বা সময় নিয়ে মেডিকেল পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করেছো, দেখা গিয়েছে ক্লাস টেস্টগুলো অথবা মডেল টেস্টগুলো অথবা স্পেশাল মডেল টেস্ট অথবা রিভিউ পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে হয়তো তুমি অনেক বেশি ভালো করেছো, কিংবা কোনো পরীক্ষাগুলোতে দেখা গিয়েছে যে কোনো কারণে হয়তো একটু খারাপ করে ফেলেছো। তো এই সময়গুলোতে আসলে তুমি নিজেকে কিভাবে গুছিয়ে নিতা যে আসলে মার্কস একটু কম পেয়েছো, স্বাভাবিকভাবেই মন খারাপ হবে যে দ্বিতীয়বার প্রিপারেশন নিচ্ছ, এইবারও যদি চান্স না হয়, একটা নিজের মনের মধ্যে একটা আলাদা লেভেলের ভয় কাজ করতো। তো সেই সময়টা আসলে নিজেকে কিভাবে গুছিয়ে রাখতা? না, তা তো ভাই সত্যই যে ফার্স্ট টাইমে চান্স হয় নাই, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, তো সেই হিসেবে আমার ভালো করার কথা সবসময়। কিন্তু সবসময় তো আসলে ভাই সমান ফ্লোটা থাকে না, কোনো কোনো সময় ভালো করে মধ্যে মধ্যে আবার হচ্ছে একটা ডাউনফল আসে, তখন স্বাভাবিকভাবে হতাশা চলে আসে। কিন্তু তখন একটা মনের মধ্যে আশঙ্কা তৈরি হয় যে চান্স কি আদৌ পাবো কি না। তো মেডিকেলের প্রিপারেশনের জন্যই সব ভার্সিটি পরীক্ষা আর কি মানে অফ করে দিলাম, এখন চান্স কি আদৌ হয় কিনা। তখন আর কি আল্লাহর কথা, আল্লাহকে স্মরণ করতাম বেশি বেশি যে আল্লাহ আমার রিজিকে জাল আমার জন্য নির্ধারণ করছেন, সেটাই তো আমি পাবো। এখন যদি আমার মেডিকেল আমার কপালে না থাকে, হাজার চেষ্টা করেও লাভ নাই। আবার যদি মেডিকেল আমার কপালে থাকে, আমি দেখা যায় পড়াশোনা না করলেও চান্স পেয়ে যেতে পারি। তো এটা এখন আমার হাতে তো এটা নয়, আমি তো আর জানি না আমার ভাগে কী লেখা আছে। আমি শুধু করতে পারি যে পরিশ্রম করতে পারি, আল্লাহর কাছে দোয়া করতে পারি, এই দুইটা আমার হাতে আছে। এখন আমি এটা নিয়ে শুধু টেনশন করলে জিনিসটা আমার শুধু সময় নষ্ট হবে আমার জীবন থেকে, আর তো আমার কোনো বেনিফিট তো আসবে না। তখন আমি চেষ্টা করতাম যে হতাশ না হওয়ার, যে আল্লাহ তো কোরআনে বলছেন এই সূরা নাজমের আয়াতে যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তো আমি চেষ্টা করে গেছি। তারপরে হচ্ছে যে আল্লাহ আরেকটা আয়াতে বলছেন সূরা ইনশিরাতে হচ্ছে কষ্টের পরে থাকে স্বস্তি। তো এই আয়াতগুলো আমাকে খুব ইন্সপায়ার করতো। ধরেন যখন পড়তে বসতাম, ডাইজেস্ট খুললেই বা হচ্ছে রেটিনার যে আমাদের প্রশ্নগুলো হইতো, প্রশ্নগুলো শেষে একটা করে আয়াত বা একটা করে হাদিস থাকতো, জিনিসগুলো আমি প্রত্যেকটা প্রশ্নের শেষে আমি জিনিসটা পড়তাম। আমাকে খুব ইন্সপায়ার করতো এই বিষয়গুলো যে না, আল্লাহ আমাকে এবার দিবেন, আল্লাহ পরিশ্রমীদের সাথে থাকেন, আল্লাহ তো কারোর সাথেই তো ইনজাস্টিস করেন না। তো আল্লাহকে আমার এমন কিছু করে দেখাইতে হবে যে আমি এটার যোগ্য। এই জন্য চেষ্টা করতাম যে নিজের সাথে সৎ থাকার, যেটা ফার্স্ট টাইম আমি করি নাই। ফার্স্ট টাইমে দেখা গেছে যে 45টা পারছি নিজে থেকে, আর 5টা কোয়েশ্চেন দেখে 50 মিল করছি, যে এটা একটা ইয়া ছিল মনের মধ্যে, একটা ফেক কনফিডেন্স চলে আসছে যে আমি হয়তো বা 50-এই পাইতেছি, কিন্তু আসলে তো আমি 45-এর স্টুডেন্ট, আমি নিজেকে ভাবতেছি আমি 50 পাচ্ছি। তো এটা একটা সমস্যা ছিল। আর ফার্স্ট টাইমে তো আমি বললামই যে
আমার কোনো রুটিন ছিল না আর কি, অগোছালো ছিলাম যে সারা রাত পড়তাম, ফজর পড়লে পড়তাম, না হলে ভোরে ঘুমাইতাম, পরে সারাদিন ঘুমাইতাম কিন্তু ঘুমের যে একটা তৃপ্তি ওটা আসতো না। সেটা আসলে নষ্ট হয়ে হ্যাঁ, যেত। ঘুমের স্লিপ সাইকেলটা নষ্ট হয়ে যেত, প্লাস হচ্ছে সারাদিন কেমন একটা মানে অন্যরকম একটা মানে শরীরটা কেমন লাগতো আর কি, যে ঘুম পরিপূর্ণ ঘুমটা হতো না আর কি। তো সেকেন্ড টাইমে চেষ্টা করছি যে এই রুটিন করার, সময় লাগছে অনেক, শুরুর দিকে পারি নাই, একদম শেষ পর্যায়ে আইসা নভেম্বর অক্টোবর মাসে আইসা যে রুটিনটা আমার চেঞ্জ হয়েছে, যে আমি রাতে আর্লি ঘুমিয়ে যেতাম, ফজরের আগে উঠতাম। ওই সময়টাতে মানে পড়াশোনা করলে দেখছি যে আমি দিনের অন্য সময় যতটুকু পড়ি, ওই যে পড়াটা পড়তে আমার ধরেন 4-5 ঘন্টা লাগতেছে, ফজরের পরে সকালে ওই পড়াটা আমার 1 ঘন্টা 1.5 ঘন্টাতে হয়ে যেতেছে। প্লাস হচ্ছে ওই সময় যে একটা শান্ত পরিবেশটা থাকে চারপাশে, সেই জিনিসটার মধ্যে আর কি পড়াশোনার সাথে মানে খুব মানে নিজেকে এঙ্গেজ করা যেত ওই ওয়েদারে। হ্যাঁ, আমাদের আসলে অনেক স্টুডেন্ট আছে যাদের আসলে পড়ার টাইমিংটা একটু ভিন্ন। দেখা গিয়েছে যে কারো হয়তো বা সে সারা রাত জেগে পড়ালেখা করছে, সারা দিনের একটা অংশ সে ঘুমাচ্ছে। আবার অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে একটু আর্লি ঘুমায় এবং শেষ রাতের দিকে উঠে সে পড়ালেখার চেষ্টা করে। তোমার সাথে আমি আরেকটু এড করতে চাই, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে আমাদেরকে যে ওপিনিয়নটা বারবার সে জানাতো সেটা হচ্ছে যে ভাইয়া মার্কস একটু কম পাচ্ছি বা হতাশ হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আপনাদের ডাইজেস্টের নিচের দিকে খুব সুন্দর করে যে ছোট ছোট কোরআনের আয়াত হাদিস দেওয়া, এগুলো খুবই ভালো করে আমাকে মোটিভেট করতো। এই জিনিসটা আসলে আমাদের পাবলিকেশনসের সাথে যারা সম্পৃক্ত আছেন সে সকল ভাইদের আমরা আরও বেশি ধন্যবাদ জানাই। তারা সুন্দর করে এই জিনিসটাকে আরও বেশি গ্লোরিফাই করুন সামনের দিকে। এই বছর এইচএসসি পরীক্ষার পর কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য যতটুকু সময় দেওয়া দরকার ততদিন ছিল না বেসিক্যালি। তো এখন এই অল্প সময়ের মধ্যে স্টুডেন্টদেরকে নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। তোমরা সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিয়েছো তারা তো আরও ভালো করে নিজেদেরকে গুছিয়ে রেখেছিল। এখন মেডিকেল ভর্তি পরীক্ষা 12 তারিখে অনুষ্ঠিত হলো আমার যতটুকু মনে পড়ে, এবং এই পরীক্ষার আগের রাত্রিটা তুমি আসলে কিভাবে কাটিয়েছিলে বা কি করেছিলে আগের রাত্রে? স্বভাবতই আগের রাত্রে খুব বেশি একটা মানে নার্ভাসনেস কাজ করে যে আগামীকালকে পরীক্ষা, যে কি হবে, মনে হয় যে বারবার মনে হচ্ছিল যে আমি যা পড়ছি সব ভুলে গেছি, মানে তারপর কোনো কিছুই মানে পরীক্ষা দিয়ে পরীক্ষা দিছি চান্স হলো না, ওই একটা ভয় বারবার মনে পড়তেছে। প্লাস হচ্ছে যে বারবার খালি মনে হইতেছে এটা এত কিছু পড়লাম কিন্তু মাথায় তো কিছু আসতেছে না, পরীক্ষার হলে কি যদি সব মানে যদি ব্ল্যাঙ্ক দেখি খাতার মধ্যে আমি কি করব। তখন চিন্তা করলাম যে না, একটা বছর কষ্ট করছি, আল্লাহ তো এর ফল দিবে নেই, আর কয়েকটা দিনই তো রেজাল্ট তো পাবলিশ হবেই, তো দেখি আমি আমার শেষ এত দীর্ঘ সময় যে আমি একটা প্রস্তুতি নিলাম, এটা শেষ দানটা তো আমি পরীক্ষার হলে দিয়ে আসবো। তো এই জন্য চেষ্টা করলাম যে হতাশ মানে খুব ভয় লাগতেছিল, কিন্তু সেই ভয়টাকে নিজের মধ্যেই রাখার চেষ্টা করছি। তারপর হচ্ছে ঘুমিয়ে তুমি পরীক্ষার কেন্দ্রে ঢোকার পর স্বভাবতই একটা ভয় কাজ করে, আশেপাশে এত স্টুডেন্ট আর কেন্দ্রের আশেপাশে এত গার্ডিয়ান, সব কিছু মিলে মনে হয় আসলে অনেক একটা ভয় কাজ করে যে এইবারও বুঝে আবার না হয় তাহলে কি হবে, কোথায় যাব, কি করব, পরিবার কি বলবে, বাবা মার স্বপ্ন নষ্ট হবে। আর আশেপাশে এত স্টুডেন্ট দেখে আসলে নিজেদের ধরে রাখা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। সেক্ষেত্রে পরীক্ষার হলে ঢোকার পর তোমার কাছে এনভায়রনমেন্টটা কীরকম লেগেছিল বা তুমি কিভাবে নিজেকে স্থির করে রেখেছিলা? আবার পরীক্ষা থাকে 10টার দিকে, নামাজ শেষ হতে হতে 7টা চলে আসে। পরে হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার মতো মসজিদে বসেছিলাম, মসজিদে বসে আর কি আল্লাহর কাছে চাইতেছিলাম যে আল্লাহ কষ্ট তো করলাম, অনেকের অনেক কথা শুনছি, একটা বছর অনেক একটা মধ্যে স্ট্রেসের মধ্যে দিয়ে জীবনটা পার করছি, আর কোনো ব্যাকআপও নাই আমার কাছে, আমি কোনো ভার্সিটিতে এনরোল করি নাই বা হচ্ছে ওইরকম প্রিপারেশন আমার ছিল না। তাই এখন আল্লাহ তুমি যদি দিয়ে দিতা আমার জন্য খুব খুশি, আমার জন্য খুব ভালো হইতো, কারণ আমার মার স্বপ্ন ছিল এটা। আমার বাবাও মানে খুব আশা করতো যে তার ছেলে ডাক্তার হবে, নিজেকে পরিচয় দিবে যে ডাক্তারের বাবা। তো সেই হিসেবে তো আমি আসলে ওইভাবে ফ্যামিলির মানে মনের কষ্টের কথা তো ওইভাবে কারোর কাছে শেয়ার করতে পারতাম না, ওই আল্লাহর কাছেই শেয়ার করতাম সব মিলে, যে নামাজের মধ্যে চোখের পানি চলে আসতো যে আল্লাহ এবার দিয়ে দাও। পরিশ্রমভাবে করতে পারি নাই হয়তো বা, অনেকে 10-12 ঘন্টা 15 ঘন্টা করে পড়ে, কিন্তু আপনি তো দেখছেন 4-5 ঘন্টার বেশি আমি কোনো সময় পড়ি নাই, পড়তে পারতাম না আর কি। এসব তারপরে হচ্ছে প্রচুর আজে বাজে কাজ করে সময় নষ্ট করতাম, যেমন সিরিজ দেখতাম, খুব আড্ডাবাজি করতাম, আপনি তো এগুলো নিয়ে খুব বকাঝকা করছেন। তুমি পরীক্ষার কেন্দ্রে ঢোকার পর স্বভাবতই একটা ভয় কাজ করে, আশেপাশে এত স্টুডেন্ট আর কেন্দ্রের আশেপাশে এত গার্ডিয়ান, সব কিছু মিলে মনে হয় আসলে অনেক একটা ভয় কাজ করে যে এইবারও বুঝে আবার না হয় তাহলে কি হবে, কোথায় যাব, কি করব, পরিবার কি বলবে, বাবা মার স্বপ্ন নষ্ট হবে। আর আশেপাশে এত স্টুডেন্ট দেখে আসলে নিজেদের ধরে রাখা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যায়। সেক্ষেত্রে পরীক্ষার হলে ঢোকার পর তোমার কাছে এনভায়রনমেন্টটা কীরকম লেগেছিল বা তুমি কিভাবে নিজেকে স্থির করে রেখেছিলা?
পরীক্ষার হলে যখন ঢুকি ভাই একটা থমথমে পরিবেশ, সবার ক্ষেত্রেই তো সেম, ওটা দেখে আর কি আর একটু ভয় লাগা শুরু হয়। তোমার কেন্দ্র কোনটা ছিল? আমার কেন্দ্র এমএমসিতেই পড়ছিল। দেন তারপরে হচ্ছে এই পরীক্ষার হলে ঢুকলাম, চেষ্টা করছি যে সর্বোচ্চটা দিয়ে নিজেকে শান্ত রাখার। আসলে এখানে টেনশন করলে বা হচ্ছে ভয় পেলে আমার নিজেরই ক্ষতি হবে, আমার অনেক পারা জিনিস আমি ভুল করে রেখে আসবো, যেটা ফার্স্ট টাইমে করছিলাম। তো চেষ্টা করছি এবার আর কোনো টেনশন না, যা হবে হবে। আমি শুধুমাত্র একদম মাথা ঠান্ডা রেখে একদম চিন্তা ছাড়া আমি একটা পরীক্ষা দিয়ে আসবো। এরপরে পরীক্ষার হল থেকে বেরোয় যত চিন্তা টেনশন যা আছে সব করবো, কিন্তু পরীক্ষার হলে আমি খুব সুন্দর একটা স্মুথ পরীক্ষা দিয়ে আসবো, এটা ছিল আমার আর কি। আচ্ছা, পরীক্ষা এপিয়ার করে তুমি কয়টা প্রশ্ন আনসার করেছিলা মনে আছে কিনা? স্যার ভাই 96 বা 97টা করছিলাম। আচ্ছা, 12টা ভুল গেছিল। এখান থেকে 12টা কোশ্চেন ভুল হয়েছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা তোমার পরিশ্রমের নমুনা দেখেছেন এবং তিনি তোমাকে যোগ্য মনে করেছেন, বিধায় তুমি এবছর চান্স পেয়েছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া, তুমি যেহেতু ফার্স্ট টাইম আমাদের এখানে ছিলা, সেকেন্ড টাইম আমাদের সাথে আছো, এখানে থেকেই তুমি এমএজি ওসমানী মেডিকেল কলেজের চান্স পেয়েছো, আলহামদুলিল্লাহ। তো তুমি তোমার জুনিয়রদের প্রতি কি পরামর্শ দিতে চাও? তারা কেন আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য রেটিনা ময়মনসিংহ শাখাকে বেছে নেবে? আসলে ভাই দেখেন যে আমাদের দেশে তো অনেক কোচিং সেন্টারই আছে, অফলাইন অনলাইন দুইটাতেই। তবে আমি মনে করি যে মেডিকেল প্রস্তুতির ক্ষেত্রে রেটিনার বিকল্প এখনো হয় নাই, কারণ রেটিনার যে লেকচার সিস্টেম প্লাস হচ্ছে রেটিনার হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস বলেন বা হচ্ছে গাইডলাইন বলেন বা হচ্ছে এক্সিকিউটিভ ভাইদের যে আন্তরিকতা, সবগুলো মিলে মানে খুব একটা গোছানো একটা পরিবেশ ছিল, যেটা আমার ক্ষেত্রে খুব স্যুট করছিল। যার কারণে আমি ফার্স্ট টাইমে একাডেমিক জিনিসটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি, যার কারণে নির্দ্বিধায় আমি প্রি মেডিকেলে এনরোল করি। তারপরে হচ্ছে ফার্স্ট টাইমেও ছিলাম রেটিনাতে, আর কোনো কোচিংয়ে ওইভাবে যুক্ত হই নাই, কারণ আমার মনে হতো যে একটা আমি পরে শেষ করতে পারি না, তাহলে বাকিগুলো আমি কেন করবো। সেকেন্ড টাইমের ক্ষেত্রেও একই কথা, যে রেটিনাতে আমি যুক্ত ছিলাম। রেটিনার ধরেন ভাই যে কোয়েশ্চেন প্যাটার্ন যেটা বললেন আপনি, রেটিনার আমার তো আসলে আলটিমেট গোল হচ্ছে মেডিকেলে চান্স পাওয়া। সেই জন্য আমার মেডিকেলের মতোই তো আমার প্রশ্নে পরীক্ষা দিলে আমি নিজেকে তত বেশি শানিত করে নিতে পারবো, ঝালাই করে নিতে পারবো। তো রেটিনার প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে যে মেডিকেলের জন্য 100% স্ট্যান্ডার্ড। আচ্ছা, এরপর গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, যেটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা বা যে কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য খুবই হ্যাম্পার করে ফেলে তাদের লাইফটাকে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে অনেকেই প্রিপারেশন নেয়, এর পাশাপাশি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, রিলস দেখা, নানা রকম কাজে লিপ্ত হয়ে যায়। সেক্ষেত্রে এইগুলা থেকে তুমি নিজেকে কিভাবে অ্যাভয়েড করতে সেকেন্ড টাইমে? ফার্স্ট টাইমে তো ভাই আমি এগুলোর সাথে খুব এঙ্গেজ ছিলাম, যার কারণে আসলে চান্স হইল না। তো সেকেন্ড টাইম চেষ্টা করছি যে আমার পরীক্ষার 3 মাস আগে থেকে আমার যত সোশ্যাল অ্যাকাউন্ট আছে, ফেসবুক ধরেন, ইনস্টাগ্রাম ধরেন, সব আমি অফ করে রাখছিলাম। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামটা চালু রাখছিলাম, যে কোচিংয়ের ভাইদের সাথে বা হচ্ছে বিভিন্ন আপগ্রেড ভর্তি পরীক্ষার সম্পর্কে যত তথ্য আছে সব তো টেলিগ্রামে ভাইরা দিয়ে দিত। এই জন্য আর কি দুইটা আমি অন রাখছিলাম, আর বাকি ফোন টোন আমি ওইভাবে চালাইতাম না। আচ্ছা, তোমার কাছে আমার লাস্ট কোশ্চেন, একজন পরীক্ষার্থী সে যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেতে যায়, সেক্ষেত্রে তার কোন গুণাবলীগুলো থাকাটা মাস্ট মনে করো? সর্বপ্রথম তাকে হচ্ছে পরিশ্রমী হতে হবে, পরিশ্রমের তো কোনো বিকল্প নাই। কিন্তু আমরা এটাও দেখেছি যে মেডিকেল পরীক্ষায় সিট মাত্র 5000, কিন্তু একদম ডেডিকেটেডলি প্রিপারেশন নেয় হচ্ছে 30,000-এর মতো স্টুডেন্ট। তো শুধু পরিশ্রম তো সবাই করতেছে, পরিশ্রম দিয়ে তো আসলে এখানে 5000 প্রথম 5000 জনে থাকা তো আসলে জিনিসটা পসিবল না। তো পরিশ্রমের সাথেও একটা স্মার্ট কিছু গাইডলাইন বলেন বা একটু টেকনিক অবলম্বন করলে যে অনেকের কাছ থেকে আগা থাকা যায়। সেই তো আমি মনে করি যে পরিশ্রমী হতে হবে, প্লাস হচ্ছে তাকে কিছু মানে নিজের কিছু টেকনিক অবলম্বন করতে হবে, যেটা তাকে অন্য 10 জন থেকে আগে রাখবে।